সবাই যখন মৃত্যুটাকে ভীষণ ভয় পায়, আমি তখন হাসতে হাসতে আল্লাহর কাছে ভীষণ সন্তুষ্টি নিয়ে পৌঁছতে চাই যে আমি একটা ন্যূনতম ওই জীবনটা লিড করতে পারলাম, যে আমি একটা ইনসাফের হাসি নিয়ে আমি আমার আল্লাহর কাছে পৌঁছতে চাই। 12 ডিসেম্বর 2025 দিনটা ছিল শুক্রবার। জুম্মার নামাজের পর ঢাকার আকাশের পাখিগুলো স্বাধীনভাবে মুক্ত হাওয়ায় উড়ে বেড়াচ্ছিল। হঠাৎ করে বাতাসের মাঝে ভেসে আসে একটি বুলেটের গন্ধ। বিকট আওয়াজে মুক্ত পাখিগুলো ভয় স্তব্ধ হয়ে যায়, সেই সাথে থমকে যায় পুরো দেশ। দেশের আনাচে কানাচে পথে ঘাটে সবার মুখে শোনা যায় একটি মাত্র নাম, উসমান হাদি। যেই বুলেটের শব্দে পাখিগুলো নিস্তব্ধ হয়ে যায়, সেই বুলেটটি আর কোথাও নয়, ফুটেছিল উসমান হাদির মাথায়। সবার মাঝে তখন একটাই প্রশ্ন, কে এই উসমান হাদি? কেন তাকে গুলি করা হলো? কারাই বা তাকে গুলি করলো? কি ছিল তার হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওতে সকল প্রশ্নের উত্তর জানতে চলেছি। তবে সবার কাছে একটা অনুরোধ থাকবে, হাদি ভাইকে ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে এই ভিডিওতে সবাই একটা লাইক আর উড়াধুরা কমেন্ট করে ভিডিওটা শেয়ার করে দিবেন, যাতে করে এই ভিডিওটার লাইক আর ভিউ দেখে হাদি ভাইয়ের শত্রুরা বুঝতে পারে তারা দেশের কত বড় সম্পদ নষ্ট করেছে, আর এটাও বুঝতে পারে ওদের যদি একবার ধরতে পারে তাহলে পাবলিক যে কি অবস্থা করবে তা একমাত্র আল্লাহ পাকই ভালো জানে। চলুন কথার নবাড়িয়ে চলে যায় মূল পর্বে। আমি সঞ্চয় আমি করিনি, আমি তত সম্মুখে যাহা পাই যাই চুরনি, আমি তো পাগলে ছন্দ, আমি আপনার তালে নিতে যাই, আমি মুক্ত জীবন আনন্দ, আমি হাম্বি, আমি ছায়ানক, আমি হিন্দল, আমি চলচঞ্চল চমকি চমকি কত যেতে যেতে। ভিডিওর শুরুতে একটু জানা যাক কে ছিল এই উসমান হাদি। আমাদেরকে গুলি করার আগ পর্যন্ত কোনো কিছুটা আমাদের গায়ে লাগে। একজন মানুষ যার পরিচয় শুরু হয় কোনো রাজপ্রাসাদ থেকে না, একটা ছোট গ্রামের ঘর থেকে। আজ যে নামটা দেশ জুড়ে আলোচনায়, তার গল্পটা কিন্তু খুব সাধারণ দিয়ে শুরু, আর এই সাধারণ গল্পটাই তাকে করেছে সবার থেকে আলাদা। উসমান হাদি জন্মগ্রহণ করেন 30 জুন 1993 সালে। তার পুরো নাম ছিল শরীফ উসমান বিন হাদি। বাংলাদেশের দক্ষিণাঞ্চলের ঝালকাঠি জেলার নলচিটি উপজেলায় একটি মুসলিম পরিবারে তার জন্ম। তার বাবা ছিলেন একজন মাদ্রাসার শিক্ষক এবং স্থানীয় ইমাম। হাদি পরিবারের 6 সন্তানের মধ্যে সবচেয়ে ছোট ছিলেন। তিনি একটি ধর্মীয় শিক্ষার পরিবেশে বড় হন। তিনি তার আনুষ্ঠানিক শিক্ষা শুরু করেন ঝালকাঠি NS কামিল মাদ্রাসায়, যেখানে তিনি আলিম পর্যায়ে সম্পন্ন করেন। এরপরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তি হন। মা সম্পর্কে বা পরিবারের নারীদের নাম সম্পর্কে কোনো তথ্য তিনি নিজে কখনো প্রকাশ্যে আনেননি, আর এই জন্য আমিও আনলাম না। তবে তার একটি ছেলে আছে যেটা তার কান্নামাখা কণ্ঠে শুনেছিলাম। ভাই, আল্লাহ যদি আমাকে নিয়ে যায়, আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রাখি। বাংলাদেশে জুলাই বিপ্লবের পর তিনি যুব নেতৃত্বাধীন আন্দোলনে একটি গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে উঠে আসেন। তিনি ভারতের প্রভাবের বিরুদ্ধে সক্রিয় রাজনৈতিক কর্মকাণ্ড, জুলাই শহীদদের অধিকার রক্ষায় অ্যাডভোকেসি এবং আওয়ামী লীগ নিষিদ্ধকরণ প্রতিবাদে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য পরিচিত ছিলেন। ধর্মীয় পরিবেশ, শিক্ষিত পরিবার আর গ্রামের বাস্তবতা, এই 3টে জিনিসই তাকে বানিয়েছে একজন ভিন্ন ধরনের মানুষ। শরীফ ওসমান হাদি শুধু একটি নাম না, তিনি একটি প্রক্রিয়া, একটি মানসিকতা, একটি অবস্থান। আর এই পরিচয়টাই পরের অধ্যায়ে তাকে নিয়ে যায় রাজনীতির সবচেয়ে ঝুঁকিপূর্ণ পথে। চলো এখন জানা যাক কেন তাকে গুলি করা হলো। আমরা সবাই ভাবি নেতা হতে হলে প্রথমেই দরকার ক্ষমতা, কিন্তু শরীফ উসমান হাদির ক্ষেত্রে ক্ষমতার আগে এসেছে জ্ঞান, আর জ্ঞানের আগে এসেছে প্রশ্ন করার অভ্যেস। শরীফ উসমান হাদি তার পড়ালেখা শুরু করেন নিজের জন্মস্থান এলাকার স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানে। পরবর্তীতে তিনি উচ্চশিক্ষার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। তার বিষয় ছিল রাষ্ট্রবিজ্ঞান। রাষ্ট্রবিজ্ঞান মানে শুধু বই না, এটা ক্ষমতা, রাষ্ট্র, মানুষ আর নীতির সংঘর্ষ। এই বিষয়টাই তার চিন্তাকে আরও ধারালো করে তোলে। ক্লাসরুমে শেখা তত্ত্ব আর রাস্তায় দেখা বাস্তবতা, এই দুয়ের ফারাক তাকে ভেতর থেকে নাড়া দেয়। পড়ালেখা শেষ করার পর শরীফ উসমান হাদি শিক্ষকতা পেশার সঙ্গে যুক্ত হন। তিনি বিশ্বাস করতেন পরিবর্তন আসে প্রথমে চিন্তা বদলানোর মাধ্যমে। কিন্তু একটা সময় তার কাছে মনে হয়, যখন বাস্তবতা বইয়ের পাতার বাইরে চলে যায়, তখন কিছু মানুষকে রাস্তায় নামতেই হয়। সেজন্য তিনি মানুষের অধিকার রক্ষার্থে রাস্তায় নেমে আসেন। সেখান থেকেই তার সক্রিয়তা বাড়তে থাকে ছাত্র ও নাগরিক আন্দোলনে। শরীফ উসমান হাদি সমর্থকদের ভাষ্য অনুযায়ী সক্রিয়ভাবে যুক্ত ছিলেন ছাত্র ও নাগরিক আন্দোলনে। তিনি স্লোগানকে উত্তেজনায় নেননি, তিনি বার্তাকে নেন যুক্তিতে।
তার বক্তব্যে বারবার এসেছে ন্যায়, অধিকার আর রাষ্ট্রের দায়বদ্ধতার কথা। এই কারণেই জুলাইয়ের আন্দোলনে তিনি হয়ে ওঠেন একটি পরিচিত কণ্ঠ। 5ই অগাস্ট, যেদিন রাজপথে ছিল উত্তেজনা আর অনিশ্চয়তা, সেই দিনে শরীফ উসমান হাদী সমর্থকদের মতে জনতার সঙ্গে সরাসরি কথা বলেন। তিনি উত্তেজনা বাড়াননি, তিনি শান্ত থাকার কথা বলেছেন। হিংসা নয়, প্রতিশোধ নয়, ন্যায় বিচার, এই ছিল তার মূল বার্তা। এই অবস্থানই 5ই অগাস্টে তার ভূমিকা আলাদা করে তোলে। জুলাইয়ের আন্দোলন তাকে সামনে আনে, আর 5ই অগাস্ট দেখিয়ে দেয় তিনি শুধু কথা বলা মানুষ না, তিনি দায়িত্ব নেওয়া মানুষ। সেই সাথে তিনি ছিলেন ইনকিলাব মঞ্চের একজন গুরুত্বপূর্ণ মুখ। এই প্ল্যাটফর্ম থেকে তিনি কথা বলতেন সাধারণ মানুষের পক্ষে, চাকরি, শিক্ষা, ভোটাধিকার আর ন্যায় বিচার নিয়ে। তিনি স্লোগান তৈরি করেননি, তিনি প্রশ্ন তৈরি করেছিলেন। আর প্রশ্নই সবচেয়ে বড় আতঙ্ক কোনো সিস্টেম ব্রেকের জন্য। শরীফ উসমান হাদীর কথা সবাই পছন্দ করেনি, কারণ তিনি কথা বলেছেন সোজা সাপটা, কোনো ঘুর পথে না। আর ইতিহাস বলে, যে মানুষ সত্য কথা বলে, যে মানুষ স্পষ্ট কথা বলে, সে সব সময় নিরাপদ থাকে না। সে কখনো সবার প্রিয়ও হতে পারে না। কথায় আছে না, উচিত কথা বললে বন্ধু বেজার, আর দেশের উন্নতির স্বার্থে কথা বললে অনেক মানুষের না খেয়ে মরতে হবে। সে তো কোনো দলকেই ছেড়ে কথা বলে না। তার কাছে অন্যায় সবার জন্য সমান, হোক সে নিজের লোক, হোক সে শত্রু। তার এক একটা কথা মনে হতো এক একটা বুলেট, যেটা শত্রুদের ঘুম হারাম করে দিত। এছাড়াও তার জনপ্রিয়তা এমনভাবে বাড়তেছিল, মনে হচ্ছিল তার এমপি হওয়ার পথে বাধা খুবই কম। তবে সে একটা বক্তব্য দিয়েছিল। তার বক্তব্য, তার অবস্থান, তার ভাষা সবকিছুই শত্রুদের ভয়ের কারণ হয়ে দাঁড়ায়। এখন একটা কথা মনোযোগ দিয়ে ভাবেন, উসমান হাদী 2024 সালে গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে, যেখানে দেশ থেকে বিতাড়িত হতে বাধ্য হয়েছে সবথেকে ক্ষমতাবান দল। আবার সেই হাদী ভারতের দালালদের কোনোভাবেই সহ্য করতে পারে না। আবার সেই হাদী অন্যায় যেই করুক না কেন, সে কঠোর প্রতিবাদ করতে একটুও ছাড় দেয় না। এরকম প্রতিবাদী মানুষ পৃথিবীতে কয়জন আছে? যেও বা আছে, সে বেশি দিন বাঁচতে পারে না। ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন, উসামা বিন লাদেন কিংবা গাদ্দাফিদের মতো মির্জাফরদের আঘাতে পরাজয় বরণ করতে বাধ্য হয়। তেমনিভাবেই উসমান হাদীর গল্পটা ইতিহাসের পাতায় সমাপ্তি ঘটায়। এখন জানা যাক গুলিটা করল কে। হাদীর বিরুদ্ধে আগে থেকে বিভিন্ন হুমকি দেওয়া হয়েছিল। তিনি ফোন কল এবং বার্তার মাধ্যমে মৃত্যুর হুমকি পেয়েছিলেন। হুমকির মধ্যে ছিল তার বাড়ি জ্বালিয়ে দেওয়ার এবং পরিবারের মহিলা সদস্যদের ক্ষতি করার হুমকিও। তবুও হাদী উল্লেখ করেছিলেন যে এই হুমকিগুলো তাকে কর্মকাণ্ড থেকে বিরত করতে পারবে না। তিনি সক্রিয়তার মাধ্যমে মানুষের অধিকার আর ন্যায় বিচারের জন্য লড়াই চালিয়ে যাবেন। এখন আপনি একবার কল্পনা করুন, কেউ যদি আপনাকে ছোট একটা হুমকি দেয়, সেটাতেই আপনার 1 নাম্বার 2 নাম্বার বন্ধ হয়ে যায়। আর হাদী ভাই বিভিন্ন ইন্ডিয়ান নাম্বার থেকে প্রায় সময় হুমকি দেওয়া হতো। তারপরেও সে এগুলোর পরোয়া করত না, লড়ে যেত সাধারণ মানুষের জন্য, কথা বলতো নির্যাতিত মানুষটার পক্ষে। যে মানুষটা বিনা স্বার্থে ব্যথিত মানুষের পক্ষে দাঁড়ায়, সেই মানুষটাকে দুটো কুলাঙ্গার নির্মমভাবে গুলি করে মারার চেষ্টা করে। কে সেই কুলাঙ্গার? ইতিহাস কি বলে? চলুন জানা যাক। সময়টা ছিল 12ই ডিসেম্বর 2025, প্রায় দুপুর 2:25। হাদী ঢাকার পল্টন এলাকায় মসজিদ থেকে বেরোনোর সময় মাথায় গুলি ছোড়া হয়। পুলিশের তথ্য অনুযায়ী হামলাটি মোটরসাইকেলে আসা বন্দুকধারীদের দ্বারা হয়। পুলিশ সন্দেহভাজনকে চিহ্নিত করেছে, ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর শেখ, যাদেরকে তারা আওয়ামী লীগের সক্রিয় সদস্য হিসেবে বর্ণনা করেছেন। হামলার পরে, যা জুম্মার নামাজের পর ঘটে, হাদীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে এভার কেয়ার হাসপাতাল ঢাকায় স্থানান্তরিত করা হয়। 15ই ডিসেম্বর সরকার তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে এয়ারলিফট করে পাঠান। শেষ পর্যন্ত হাদী 18ই ডিসেম্বর রাত প্রায় 9:30 সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার প্রাপ্ত আঘাতের কারণে মারা যান। আর আমরা জানতে পারি গুলি করা কুলাঙ্গার দুটি ভারতে পালিয়ে গেছে। জানি না তাকে ধরতে পারবে কিনা, জানি না উসমান হাদীর খুনির বিচার কতটুকু হবে। তবে উসমান হাদীর একটাই চাওয়া ছিল, যদি তাকে কেউ কখন মেরে ফেলে, তার বিচার যেন করা হয়। নিজের মনকে সান্ত্বনা দিয়ে একটা বিষয় মানতে বাধ্য হতে হয়। একজন মানুষ যিনি প্রশ্ন করেছিলেন, যিনি মানুষের জন্য লড়েছেন, তাদের অধিকার রক্ষায় দাঁড়িয়েছিলেন, তিনি আর নেই। কিন্তু তার প্রশ্ন, তার সাহস, তার স্বপ্ন আজও আমাদের সঙ্গে আছে। উসমান হাদীর মৃত্যু শুধু একটি জীবনের শেষ নয়, এটি আমাদেরকে মনে করিয়ে দেয় ন্যায়ের জন্য দাঁড়ানো মানে কখনো কখনো সবার জন্য একাকী থাকা।
হাদির জীবন শেষ হয়েছে, কিন্তু তার সাহস, তার আদর্শ আর তার লড়াই আমাদের সাথে আছে। আমরা ভুলব না, আমরা থামব না। ন্যায় ও সত্যের জন্য দাঁড়ানো মানেই তার পথ অনুসরণ করা। শরীফ ওসমান হাদি চলে গেলেন, কিন্তু তার গল্প আজও আমাদের অনুপ্রাণিত করে। আমাদের চোখের সামনে যেটা ঘটল, দোয়া করি পরবর্তী প্রজন্মের সামনে এগুলো আর না ঘটে। একমাত্র ইতিহাস হয়ে থাকুক উসমান হাদির জীবনের গল্প। যারা ভিডিওটি দেখছে সবাই উসমান হাদির জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে শহীদি মর্যাদা দান করে। প্রিয় ওসমান হাদি, তোমাকে আমরা বিদায় দিতে আসি নাই এখানে। তুমি আমাদের বুকের ভেতরে আছো।